গতকাল অভয়াকাণ্ডের রায় হাতে আসার পর গোটা বাংলা হতাশ, গোটা দেশ হতাশ। কিন্তু সব থেকে বেশি হতাশ বোধহয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এক ধাপ এগিয়ে আজকে সোজা চলে গেছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সেখানে গিয়ে সঞ্জয় রায় তাকে কেন ফাঁসি দেওয়া হয়নি সেই ফাঁসির আবেদন নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। প্রাথমিকভাবে দেখলে মনে হবে যে হ্যাঁ, এ তো ঠিকই আছে। একজন মাননীয় মুখ্যমন্ত্রী, নিজে একজন নারী, সুতরাং এই পশ্চিমবঙ্গে এই ধরনের নারকীয় একটা ঘটনা ঘটেছে, আরেকজন নারীর উপর এই ধরনের নৃশংস অত্যাচার করে তাকে খুন করা হয়েছে, এই এই রিয়াকশন তিনি দেবেন, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু নামটা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এই রিয়াকশন কি খুব স্বাভাবিক, এই প্রশ্নটা উঠে যাচ্ছে। কেননা এই মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে খুন এবং ধর্ষণের ঘটনা নিয়ে একাধিক মারাত্মক সব উক্তি করেছেন। কখনো বলেছেন সাজানো ঘটনা, কখনো বলেছেন তুচ্ছ ঘটনা, যে কখনো বলেছেন যেরকম শরীর থাকলে জ্বর জ্বালা হয় সেরকম ধর্ষণ টর্ষণও একটু আধটু হয়। তার আমলেই দেখা গেছে কামদুনি কাণ্ডের ধর্ষকরা কিভাবে পুলিশি প্রহরা পেয়েছে, আর যারা কামদুনিতে সব থেকে অভিশাপটা পেয়েছিল, যারা এফেক্টেড হয়েছিল, তারা তারা কিরকম নির্মম জায়গা দিয়ে গেছে এবং তারপর সেই খুনি ধর্ষকরা কিভাবে বেঁচে গেছে। সুতরাং সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই নিয়ে কোনো অ্যাকশন করেন তখন প্রশ্নটা উঠে যায়। এবং সেই প্রশ্নটা শুধুমাত্র আমরা তুলছি না, প্রশ্নটা তুলে দিচ্ছেন সরাসরি কিন্তু অভয়ার বাবা মাও। ওরাই তো সব প্রমাণ লোপাট করেছে, মুখ্যমন্ত্রীকে এখন ব্যস্ত না হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। আর এই যে অনাস্থাটা খোদ অভয়ার বাবা মার কাছ থেকে আসছে, এখানেই প্রশ্নটা বোধহয় সার্বিকভাবে সবারই এসে যাচ্ছে। তাহলে কি সঞ্জয় রায় জিন্দা থাকলে কোথাও গিয়ে মমতা প্রশাসন বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অস্বস্তিতে পড়ে যাবেন? আর সেই কারণেই কি এত মরিয়া তত্ত্ব? একটা কথা মাথায় রাখতে হবে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই একজন নেতা, তার পরিবারের সদস্য, তিনি কিন্তু এনকাউন্টার তত্ত্ব নিয়ে এসেছিলেন, যে এনকাউন্টার তত্ত্বের জন্য প্রতিদিন প্রতিনিয়ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভিলেন বানিয়ে থাকে এই রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই দলেরই একজন নেতা এনকাউন্টার তত্ত্ব নিয়ে আসছেন ঠিক এইখানে এইখানে গুলি করে মারার কথা তিনি বলছেন। এবং সেই জায়গা থেকে কালকেও তার তার প্রতিক্রিয়া এসেছে এবং তিনি বলছেন যে সত্যিই তো জনগণের ট্যাক্সের টাকায় এই সঞ্জয় রায়ের মতো খুনি ধর্ষকদের বাঁচিয়ে রাখার কোনো জায়গা নেই, তাকে ফাঁসি দেওয়া উচিত। এবং আজকেই আমরা দেখলাম অতি তৎপরতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, তার সরকার চলে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সেখানে গিয়ে ফাঁসির তত্ত্বটা চাইছেন। দেখুন, গোটা বাংলা বা গোটা দেশের এই যে রায় এসেছে সেটার জন্য না খুশ হওয়ার পিছনে কিন্তু একটা বড় জায়গা রয়েছে। তার কারণ হচ্ছে, বিচার প্রক্রিয়াটা যখন শুরু হয়েছিল তখন শুধুমাত্র সেই সঞ্জয় রায়, যাকে কিনা বেশিরভাগ মানুষই মনে করছেন স্কেপগোট, এমনকি সঞ্জয় রায়ও নিজেও বারবার দাবি করছেন তাকে ফাঁসানো হয়েছে, কোনো একজন আইপিএস তাকে ফাঁসিয়েছে, তার ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়ে দিয়েছে, এই তত্ত্বটাই কিন্তু বেশিরভাগ মানুষ বিশ্বাস করছে। এবং তার যথেষ্ট কারণ আছে, ভ্যালিড রিজন রয়েছে। এবং সেই জায়গা থেকে সিবিআইও যখন এত কাঠখড় পুড়িয়ে সেই সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত করে বিচার প্রক্রিয়ার সামনে নিয়ে এলো, সেইখান থেকেই হতাশাটা জেনারেট হয়েছিল। তবুও সেই হতাশার ক্ষতে কোথাও গিয়ে একটু যদি প্রলেপ পড়তো, যদি সেখানে যে ঠিক আছে একেই তোমরা দোষী সাব্যস্ত করেছো কিন্তু এর ফাঁসির সাজাটা হয়ে গেল, এখন সেই ফাঁসি না হয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর এইখানেই মানুষের ক্ষোভটা সব থেকে বেশি বেড়েছে। কিন্তু এখানে কি মাননীয় বিচারপতি অনির্বাণ দাস এক ঢিলে অনেকগুলো পাখি মেরে দিলেন? গতকালও এটা নিয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম এবং সেখানে আপনারা যে মূল্যবান কমেন্ট করেছেন সেখানে কিন্তু অনেকগুলো ভ্যালিড পয়েন্ট আপনারা তুলেছেন এবং তার বেসিসেই আমি এই প্রতিবেদন করছি এবং এক এক করে সেই পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সন্দেহ হওয়ার একটা বড় কারণ রয়েছে, কেননা প্রথম থেকে এই ঘটনায় যা যা ঘটনা ঘটে চলেছে সেখানে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল উঠছে, তার প্রশাসনের দিকে আঙুল উঠছে, তার মন্ত্রকের দিকে আঙুল উঠছে। প্রথম প্রশ্নই ধরুন সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষকে নিয়ে বারবার অভিযোগ উঠেছে, অতীতেও অভিযোগ উঠেছে। এবং আক্তার আলী, যিনি যিনি নাকি একজন সংখ্যালঘু মানুষ এবং এই সংখ্যালঘু সমাজের মসিয়া নাকি এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বারবার তারা দাবি করে থাকে ভোট বাক্সে সেই জন্য 100% তার ডিভিডেন্ডও পায়। তো সেই আক্তার আলী এই সন্দীপ ঘোষ সম্বন্ধে অতীতে বিস্ফোরক সব অভিযোগ করেছেন, যে অভিযোগগুলো নতুন করে এখন উঠে এসেছে এবং সিবিআই তার তদন্ত করছে। কিন্তু দেখা গেছে মমতা প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার বদলে
তাকে কিন্তু বারবার সুরক্ষিত করে গেছে। উল্টে আক্তার আলী এই হুইসেল ব্লোয়িংটা করেছিলেন বলে, এই সব অভিযোগগুলো নিয়ে এসেছিলেন বলে তাকে যেসব পদক্ষেপের মধ্যে দিয়ে রাজ্য সরকার এই স্বাস্থ্য মন্ত্রক নিয়ে গেছে সেটাকে আখেরে শাস্তিই বলা যেতে পারে। তাহলে এই সন্দীপ ঘোষের পিছনে কি এমন মধু রয়েছে যাকে এই মমতা প্রশাসন এত প্রোটেক্ট করতে চাইছে? এমনকি যখন অভয়াকাণ্ড ঘটে গেল এবং সেটাকে প্রাইমারিলি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলো, তার পিছনেও মূল মাস্টারমাইন্ড এই সন্দীপ ঘোষ ছিল বলেই মনে করা হচ্ছে। একটা তত্ত্ব তো বাজারে খুব বেশি করে আছে যে এই সন্দীপ ঘোষের সমস্ত কুকীর্তি আমাদের অভয়া জেনে ফেলেছিল এবং সেই জায়গা থেকেই অভয়াকে এত নির্মম পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, যাতে করে একটা স্টেটমেন্ট, একটা ক্লিয়ার স্টেটমেন্ট দেওয়া যেতে পারে যে আগামী দিনে সন্দীপ ঘোষ বাহিনীর এই দুর্নীতির বিরুদ্ধে কেউ কোনো রকম প্রতিবাদ করার সাহস দেখিও না, তাহলে কিন্তু অভয়া করে দেব। সেই সন্দীপ ঘোষকে এই অভয়া কাণ্ডের পর সকলেই যখন উত্তাল হয়ে গেছে, তাকে নিয়ে অভিযোগ উঠছে, তাকে কার্যত প্রাইজ পোস্টিং দেওয়া হলো, তাকে আরজিকর থেকে সরিয়ে নিয়ে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে দিয়ে দেওয়া হলো। কি এমন মমতা প্রশাসনের এই সন্দীপ ঘোষের প্রতি দরদ উতলে উঠছে সেই প্রশ্ন তো থেকে যাচ্ছে। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখন সঞ্জয় রায়ের ফাঁসি নিয়ে এত আকুলি বিকুলি করছে, তখন তো প্রশ্ন উঠবেই। প্রশ্নটা শুধু সন্দীপ ঘোষে গিয়ে থেমে থাকছে না, প্রশ্নটা উঠছে অভিজিৎ মণ্ডলকে নিয়ে। যে অভিজিৎ মণ্ডলের যেসব কার্যকলাপ রয়েছে সেই সব নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। এমনকি সেই সময় সিবিআই জেরার হাত থেকে বাঁচার জন্য এই অভিজিৎ মণ্ডল নাকি একটা ভুয়ো অসুস্থতার নাটক করে বিভিন্ন হাসপাতালে দরজায় দরজায় ঘুরেছেন, এমন একটা থিওরি কিন্তু মার্কেটে আছে। এবং সেই জায়গায় তার যে কোনো অসুস্থতা ছিল না এবং সেই অসুস্থতার জন্য ভর্তি করার মতো কোনো জায়গা ছিল না, বহু হাসপাতাল থেকে তিনি বিতাড়িত হয়ে গিয়েছিলেন এবং সেই জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম নেননি, কিন্তু যে ইঙ্গিত দেওয়া হচ্ছিল সেটা অভিজিৎ মণ্ডলের কেস বলেই অনেকেই মনে করেন, বিরোধীরা বারবার এটা নিয়ে সোচ্চার হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই অভিজিৎ মণ্ডল এখন না হয় জামিনে ছাড়া পেয়েছেন, কিন্তু তদন্তের হাত থেকে কি তিনি বেঁচে গেছেন? তিনি এই ঘটনায় এভিডেন্স ট্যাম্পারিং করেননি এমন কোনো প্রমাণ কি আজ অব্দি উঠে এসেছে? বরং তিনি করেছেন, এই জায়গাটারই তো তদন্ত চলছে এবং সেই জন্য তাকে জেল খাটতে হয়েছে। এবং শেষ পর্যন্ত তার জেল মুক্তি হয়েছে কেন? কেননা তার জামিন হয়ে গেছে। কেন জামিন হয়েছে? কেননা তার বিরুদ্ধে চার্জশিট ফাইল করা যায়নি। চার্জশিট কেন ফাইল করা যায়নি? শুধু অভিজিৎ মণ্ডল নয়, অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ সহ একাধিক যারা সরকারি কর্মচারী রয়েছেন, তাদের ক্ষেত্রে চার্জশিট ফাইল করতে গেলে যেটা আদালতের নিয়ম সেটা হচ্ছে, তারা যেহেতু রাজ্য সরকারি কর্মচারী, এই রাজ্য সরকারকে একটা নাকি ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে যে না, এখানে তদন্ত করলে আমাদের কোনো অসুবিধা নেই। মমতা প্রশাসন সেই সার্টিফিকেটটা কিছুতেই দিচ্ছে না, কিছুতেই বলছে না এদের বিরুদ্ধে চার্জশিট ফাইল করা যাবে না। এবং সেটা শুধু এই কাণ্ডেই নয়, এর আগে যেসব দুর্নীতি কাণ্ড হয়েছে, যেমন ধরুন শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেখানেও কিন্তু একই ঘটনা ঘটছে। অর্থাৎ মমতা প্রশাসনের আন্ডারে থাকা যেসব সরকারি পদে থাকা ব্যক্তিরা দুর্নীতি করেছেন এবং তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে হবে, সেই চার্জশিট জমা দেওয়ার আগে রাজ্য সরকারের কাছে অনুমতি চাইতে গেলে তারা কিছুতেই দিচ্ছে না। এই নিয়ে যখন সুপ্রিম কোর্টে জানানো হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া উকিল কপিল সিব্বল বলছেন যে এই ব্যাপারে কিছুই জানায়নি। সুপ্রিম কোর্ট তখন নির্দেশ দিচ্ছেন যে আপনি এখন তো জানলেন, ব্যবস্থা করুন যাতে এই জায়গাটা কোনো রকম কোনো অসুবিধা না হয়। কিন্তু তারপরও মমতা প্রশাসন কিন্তু দিচ্ছে না এই সার্টিফিকেটটা। এবং এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কিছু আড়াল করতে চাইছেন? যদি সত্যি এই প্রশাসনের সঙ্গে কোনো যোগ না থাকে, এই সন্দীপ ঘোষ, এই অভিজিৎ মণ্ডল যদি কোনো অন্যায় না করে থাকে, তাহলে তো সেখানে কিছু প্রমাণই হবে না। আর যদি এরা ইন্ডিভিজুয়ালি অন্যায় করে থাকে যার সঙ্গে মমতা প্রশাসনের কোনো যোগ নেই, সেটাও যদি হয়, তাহলে এরা দোষী সাব্যস্ত হবে। কেন তাদেরকে বাঁচাতে এত মরিয়া প্রচেষ্টা করছে? আর সেই মরিয়া প্রচেষ্টার পর যদি সঞ্জয় রায়ের ফাঁসির জন্য এত লাফালাফি করে, তখন সন্দেহ তো অবশ্যই ওঠে। সন্দেহের এখানেই শেষ নয়। এই যে সঞ্জয় রায়, আজকে প্রশ্ন উঠে যাচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার, যার কিনা কাজ হচ্ছে সমাজকে রক্ষা করা। কেননা এই রাজ্যে পুলিশের রিক্রুটমেন্ট কার্যত বন্ধ হয়ে গেছে। এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সময় কি ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হয়? এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে অতীতে অনেক নারী নির্যাতনের কেস আছে, তারপরও কি করে সে সিভিক ভলেন্টিয়ার চাকরি পায়? সিভিক ভলেন্টিয়ার হয়েও সে কি করে কলকাতা পুলিশের ব্যারাকে থাকে? এই রক্ষকে কি করে ভক্ষক হয়ে যায়? এই সমস্ত প্রশ্ন ওঠে। এবং সব থেকে মজার কথা, এই পুলিশ ডিপার্টমেন্টের মাথায় তো বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই সঞ্জয় রায়কে নিয়ে তদন্ত করতে গেলে এই সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ কিভাবে হয়, তাদের টাকা কোথা থেকে আসে, কি ব্যাপার না ব্যাপার, সুপ্রিম কোর্ট তখন ডিওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি ছিলেন, তিনি তো বিস্তারিত জানতে চেয়েছেন। সেই সব কিছু খুঁড়তে খুঁড়তে অজগর, ডাইনোসর এই সমস্ত কিছু বেরিয়ে যেতে পারে। সেই জন্য কি সঞ্জয় রায়ের
কথাটা যাতে চিরতরে বন্ধ হয়ে যায় সেই জন্য ফাঁসির জন্য এত মরিয়া হয়েছেন, নাকি অভয়াকাণ্ডে সত্যিই চোখ দিয়ে জল বেরিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জন্য তিনি এই কাজটা করছেন? প্রশ্ন উঠছে অন্য জায়গাতেও। যদি সত্যি মমতা প্রশাসন কোনো রকম ভাবে যুক্ত না থাকতো, যদি এখানে পুরোটাই সঠিকভাবে তদন্ত হতো, যে অভিযোগগুলো প্রথম থেকে উঠছে, যে ধোঁয়াশাগুলো প্রথম থেকে ক্রিয়েট হয়েছে, সেগুলো সবই ভ্রান্ত হতো, যে তদন্তে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, পুলিশ কোনো সঠিক কাজ সঠিকভাবেই করেছে, কোনো রকম কোনো সেখানে গোলমাল করেনি, তাহলে এই অভিযোগ কেন উঠেছিল যে মমতা পুলিশ সেখানে টাকা দিয়ে এই অভয়া পরিবারের মুখটা বন্ধ করতে চেয়েছিল? এবং এই অভিযোগের যদি সত্যতা না থাকে, তাহলে এই সমস্ত পুলিশ অফিসারদের কেন সরিয়ে দেওয়া হয়েছিল? কেন স্বাস্থ্য ভবনের একাধিক অধিকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। কোন সত্যটা গোপন করতে চাইছিলেন? আর সেই সত্যটা সঞ্জয় রায় যতদিন বেঁচে থাকবে ততদিন কি সামনে চলে আসার সম্ভব হয়েছে? সঞ্জয় রায় বারবার একটা কথা বলেছে, সে দোষ করেনি, তাকে ফাঁসানো হয়েছে, কিন্তু কারা ফাঁসিয়েছে সেই কথাটা অফিসিয়ালি বিচারকদের সামনে বলেনি। ফলে এই তদন্ত কিন্তু সেই জায়গায় আবর্তিত হয়েছে এবং সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এবং একটা কথা এখানে বলে দিই, এই যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু 14 বছর বা 25 বছরের কারাদণ্ড নয়। আমি কালকে ভুল করেছিলাম, এটা অনেকেই আমাকে পরে ধরিয়ে দিয়েছেন, যে এই কারাদণ্ডটা হচ্ছে আমৃত্যু। যেদিনকে মারা যাবে সঞ্জয় রায় সেই দিনকেই তার মরদেহ ওই জেল থেকে বেরোবে, তার আগে বেরোবে না। ফলে সঞ্জয় রায় যখন বুঝতে পারছে তার জীবনে এতখানি আধার নেমে এসছে, যাদের জন্য তাকে বলির বকরা হলো, আজ বলেনি কোথাও না কোথাও গিয়ে কি বলে দেবে সেই সম্ভাবনা আছে, সেই জন্য কি মমতা প্রশাসন এই ফাঁসির জন্য এতখানি ব্যাকুল হয়ে উঠেছে? প্রশ্ন উঠছে আরেকজনকে নিয়েও, তিনি বিনীত গোয়েল, যাকে সরিয়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের চাপে পড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিনীত গোয়েলের ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, এই বিনীত গোয়েল এই আরজি করে যেদিনকে ঘটনা ঘটেছে সারাদিন পড়েছিলেন, অথচ সেখানে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই নিয়ে এসেছে। সেখানে শুধু তথ্য প্রমাণ লোপাট করা হয়নি, সেখানে তথ্য প্রমাণ নতুন করে ক্রিয়েট করা হয়েছে যাতে একজনকে এস্টাবলিশ করা যায়, এমন অভিযোগও সামনে আসতে শুরু করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডিপার্টমেন্টটা চালান, পুলিশ যে ডিপার্টমেন্টটা চালান, স্বাস্থ্য, দু জায়গাতেই ঘুঘুর বাসা রয়েছে এবং সেখানে একাধিক লোক এমন রয়েছে যারা পুরো প্রক্রিয়াটাকে ধোঁয়াশায় ভরে দিয়েছে। এখন সেই জায়গায় সঠিক তদন্ত করে চার্জশিট সামনে আনার প্রক্রিয়া বাধা দিচ্ছে কে? মমতা প্রশাসন। আর তারাই আবার চাইছে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাক। তাহলে প্রশ্নটা দুয়ে দুয়ে চার করলে তো একটা জায়গাতেই এসে যায়, মমতা দেবীর এত উতল হওয়ার কারণ কি সঞ্জয় রায়ের শুধু বেঁচে থাকা? সঞ্জয় রায় যদি মারা যায়, যদি তার ফাঁসি হয়ে যায়, তার মুখটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আর সেই জায়গা থেকেই কি এত কিছু হচ্ছে? আর এইখানেই মাননীয় বিচারপতি অনির্বাণ দাসের রায় নিয়ে অনেকেই পজিটিভ কথা বলছেন। সকলেই বলছেন যে দেখুন, ফাঁসি যদি দিতেই হয় সেই প্রক্রিয়া তো এইখানে বিচার হয়ে গেল মানে শেষ হয়ে গেল তা নয়। এরপর এটা হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, অনেক জায়গা রয়েছে যেখানে পরবর্তীকালে গিয়ে এই শাস্তি চেঞ্জ হতে পারে। কিন্তু আজকে যদি ফাঁসিটা হয়ে যায় এবং সেটাকে যদি এক্সিকিউট করে দেওয়া হয়, তাহলে কিন্তু সঞ্জয় রায়ের মুখটা চিরতরে বন্ধ হয়ে যাবে। এই তদন্তের একাধিক জায়গা যে রয়েছে সেটা কিন্তু রায়ের কপি হাতে পাওয়ার পর স্পষ্ট হয়ে যাচ্ছে। মাননীয় বিচারপতি দাস যে কথাগুলো বলছেন, সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে আরজি করের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, একাধিক পুলিশ কর্তার নাম ধরে ধরে সেখানে প্রশ্ন এসে যাচ্ছে। কেন তড়িঘড়ি ওইভাবে মৃতদেহটা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো সেই নিয়ে প্রশ্ন এসে যাচ্ছে। অর্থাৎ তদন্তের কিন্তু অনেক জায়গা বাকি রয়েছে এবং সিবিআইও কিন্তু একবারের জন্য বলেনি তাদের তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে। তদন্তের যে বাকি অংশ রয়েছে, অর্থাৎ সেখানে এভিডেন্স ট্যাম্পারিং এর একটা ব্যাপার রয়েছে, সেই তদন্ত চলছে এবং এর পাশাপাশি একটা বৃহত্তর প্রেক্ষাপট রয়েছে, তার তদন্তও চলছে, সেটা হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতির মূল মাথা কি এবং সেই কেঁচো খুঁড়তে গিয়ে কোন কোন অজগর বেরোবে, সেই সমস্ত জায়গা বাকি আছে এবং সেগুলো কিন্তু অ্যাডিশনাল যে চার্জশিট আসবে, সাপ্লিমেন্টারি যে চার্জশিট আসবে, সেখানে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। ফলে সঞ্জয় রায় তার বেঁচে থাকাটা এবং তার সাক্ষ্যটা আগামী দিনে হায়ার কোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং সেখানে গিয়ে মমতা প্রশাসনের একাধিক রাঘব বোয়ালের মুখোশটা কি খুলে যেতে পারে। আর সেই জন্য এত উতলা হয়ে সবার আগে দেখানোর একটা চেষ্টা যে দেখো, আমরা ফাঁসিটা চাইছি এবং ফাঁসিটা চাইছি মানবিক কারণে, সেইটাই কি প্রমাণ করতে চাইছেন? কিন্তু এই করতে গিয়ে আলটিমেটলি নিজের প্রশাসনের উপর সন্দেহের যে বাতাবরণটা তৈরি হয়েছিল সেটা কি আরো বেশি করে বাড়িয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্নটাও কিন্তু উঠে যেতে শুরু করেছে।
আপনাদের কি মনে হয় সত্যিই কি মানবিক কারণে এবং নিজে একজন নারী হয়ে একজন নারীর উপর এতখানি অত্যাচার হয়েছে সেই জন্য এত উতলা হয়ে ফাঁসির জন্য ছুটে গেছেন কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি নাকি এই সঞ্জয় রায় যদি সত্যিই পৃথিবীতে বেঁচে থাকে সেটা মমতা প্রশাসনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, আর সেই মাথা ব্যথার কারণটাকে নিকেশ করতে পারলে অনেক কিছু ধামাচাপা পড়ে যাবে, সেই কারণেই ফাঁসির জন্য এত মরিয়া হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ? প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।